জীবনকে আমরা কতজন কতভাবেই না বিশ্লেষণ করে থাকি, কখনো কখনো জীবনের নানা পরিচয় উপস্থাপন করি, কিন্তু সেই উপস্থাপনায় কেউ কেউ নিজেকে ফেমাসও মনে করি। কিন্তু দর্শক, আমরা বিশ্বাস করতে চাই আপনারা প্রত্যেকেই ফেমাস এবং প্রত্যেকেই নিজ নিজ কাজে অসাধারণ এবং ফেমাস। শুধু বিশ্বাসটা নিজেকে করতে হবে, আর আমরা আপনার সেই বিশ্বাসের জন্য বারংবার আপনাকে প্রশ্ন করে মনে করিয়ে দিতে চাই, আর ইউ ফেমাস? দর্শক, স্বাগত জানাচ্ছি আর ইউ ফেমাস সিজন 2-তে। আপনাদের সাথে আছি আমি আহমেদ রেজা। দর্শক, আমাদের এই আয়োজনে আড্ডা থাকে, গল্প থাকে এবং নানা ধরনের এই আয়োজনে আমাদের বিভিন্ন সারথীরা যুক্ত হন এবং তাদের সেই আড্ডায় আমরা আসলে তাদের কাজগুলো নিয়ে কথা বলি, যে কাজগুলো আসলে দিন শেষে আমার আপনার মতো দর্শকদের কাছে হৃদয় গ্রন্থিতে আটকে থাকে। আমরা সেই কাজ থেকে অভিভূত হই, আমাদের সারথীরা তারা সেই কাজ নিয়ে কথা বলেন। আজকেও কিন্তু তার ব্যত্যয় ঘটছে না, তবে সেই কাজের সাথে সম্পৃক্ত থাকতে পারবেন আপনিও। আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক, ইউটিউবে এই আয়োজনটি টেলিভিশনের পাশাপাশি সরাসরি যাচ্ছে, যেখানে আপনি আপনার মন্তব্যটি করে আমাদের সাথে জানাতে পারেন আপনার অনুভূতি কিংবা যে কোনো ধরনের প্রশ্ন। আমরা চেষ্টা করব আমাদের অতিথিদের কাছ থেকে সেই প্রশ্নের উত্তরটি আপনার কাছে পৌঁছে দিতে। এবং আজকে আমাদের সাথে যারা যুক্ত হচ্ছেন ভীষণ জনপ্রিয়, আমার খুব পছন্দের মানুষ তারা, আমি যাদেরকে দেখলে অনেকটা স্বস্তিতে থাকি, সেই সমস্ত মানুষ আজকে আমাদের সাথে যুক্ত রয়েছেন। আমার সাথে ভীষণ জনপ্রিয় এবং অনেক পরিচিত একজন সজল নূর, অভিনেতা এবং আমার পছন্দের মানুষ। স্বাগত আপনাকে জানাচ্ছি আমাদের এই আর ইউ ফেমাসের আয়োজনে। নিশ্চয়ই ভালো আছেন? আলহামদুলিল্লাহ, এবং এই শোতে আসলে আমার নিজেরও খুব ভালো লাগে, কারণ আপনি মানুষটা আমার খুব প্রিয়। খুব ভালো লাগলো জেনে। একই সাথে ঈদ মোবারক এবং শুভ নববর্ষ। এবং দর্শক, আজকে আমাদের সাথে প্রথমবারের মতো আর ইউ ফেমাসের আয়োজনে যুক্ত রয়েছেন, যাকে আসলে দেখতে দেখতে বড় হওয়াটা এবং তার যে অভিনয়ের যে গুণটা, সেটা আসলে আমাদের শুধু মোহিত করে না, দিন শেষে আমাদেরকে ভালো লাগায় ভাসিয়ে যায় যে আসলে দীপা খন্দকার বাংলাদেশের মানুষ এবং তিনি আমাদের মানুষ। দীপা খন্দকার অভিনেত্রী, স্বাগত আপনাকে আমাদের এই আর ইউ ফেমাসের আয়োজনে। অনেক অনেক ধন্যবাদ। আমি মুগ্ধ হয়ে শুনছিলাম আপনার কথা। আমি কথা বলতে পারি না এবং আমি আসলে শুনতে চাই আপনাদের কাছ থেকে, এবং আমার অনেক প্রশ্ন আছে, আমি সেটাই করব। এবং আমাদের সাথে আরও একজন যুক্ত রয়েছে, যে মানুষটি আসলে তার অভিনয়ের মুনশিয়ানার মাধ্যমে নিজেকে আলাদাভাবে পরিচয় করিয়ে দিচ্ছেন প্রতিনিয়ত। আব্দুল্লাহ আল সেন্টু, অভিনেতা, স্বাগত আপনাকেও আমাদের এই আর ইউ ফেমাসের আয়োজনে। ভালো আছেন নিশ্চয়ই? আলহামদুলিল্লাহ ভালো। সবাইকে ঈদ মোবারক এবং আপনাকে ঈদ মোবারক। ঈদ মোবারক এবং শুভ নববর্ষ সবাইকে। আমাদের একটা খুব কমন প্রশ্ন থাকে, যেটা সজল ভাই জানেন, সেন্টু জানে, আমি দীপা আপনাকে দিয়ে শুরুটা করতে চাই। আর ইউ ফেমাস? খুবই আপনার কাছে কিছুটা পরিচিত। আচ্ছা, আমরা আসলে একটা কথা বলি এই আয়োজনের শুরুতে। আমার কাছে তো বাংলাদেশে একমাত্র ফেমাস মনে হয় সাকিব আল হাসান। অবশ্যই আমার কাছে মনে হয় যে ও আসলে ফেমাস। আমরা মোটামুটি মানুষের কিছু মানুষ আমাদেরকে চেনে, এতটুকুই। কিন্তু দিন শেষে ওই যে আমরা আপনাকে আপনার কাজের জন্য আলাদাভাবে করে চিনি, মনে রাখি, এটাই মনে হয় আপনাদেরকে অনেক বেশি অগ্রভাগে রাখে, যে না আসলে এই মানুষগুলো সত্যিকার অর্থেই ফেমাস। আমরা সেটা বিশ্বাস করি দর্শক হিসেবে এবং সেটা বিশ্বাস করতে চাই। আপনাকে তৃতীয়বারের মতো একই প্রশ্ন। হ্যাঁ, যদি মানুষের ভালো লাগা ভালোবাসার জায়গায় থাকবার মতো একটা জায়গা হয়, সেটাকে যদি ফেমাসের একটা জায়গায় নেওয়া যায় কিংবা ওভাবে চিন্তা করা যায়, তাহলে হয়তো হ্যাঁ বলবো ইয়েস, অবশ্যই ফেমাস। সেন্টু? আমি বলবো আসলে আমার থেকে বেশি ফেমাস আমার চরিত্রগুলো। আচ্ছা, দর্শক আমার চরিত্রগুলোকে ফেমাস করা। মাংস খাওয়া চরিত্র সেটা তো আছেই, কারণ সেই মাংস খাওয়া থেকে শুরু করে বা বাংকার বয়ের জার্নি থেকে শুরু করে প্রতিটা চরিত্র দর্শক আলাদাভাবে গ্রহণ করে সেই চরিত্রগুলোকে ফেমাস বানিয়ে দিয়েছেন, যার কারণে আমি তার পেছনের যে মানুষটা, সেই সুযোগটা আমি নিচ্ছি আর কি। নিশ্চয়ই। এবং এই প্রসঙ্গে জালালউদ্দিন রুমির একটি বাণী আছে, বিখ্যাত পংক্তি আছে, প্রতিটি মানুষকে একটা নির্দিষ্ট কাজের জন্য তৈরি করা হয়েছে এবং সেই কাজটি তার হৃদয়ে গ্রন্থিত আছে। প্রতিটি মানুষ ভেতর থেকে ঠিক সেই কাজটি করার জন্যই তাড়না অনুভব করে। আমার মনে হয় আপনারা সেই তাড়নাটা অনুভব করেন, যেই জন্য আসলে আপনারা ফেমাস এবং আপনারা আসলে দিন শেষে আমাদের গর্ব। ঠিক এই কারণে আমি জালালউদ্দিন রুমির কথাটি বললাম, যেহেতু তার একটি পংক্তি দিয়ে শুরুটি করলাম। এবং আমরা যেই বিষয় নিয়ে আজকে আলোচনা করব, আপনারা যে কারণে সমবেত হয়েছেন, সেটি হচ্ছে রুমি। প্রসঙ্গটি হচ্ছে যে ওটিটি প্ল্যাটফর্মে সাম্প্রতিক সময়ে হইচয়ে এসেছে রুমি, যেখানে
আমাদের এই সারথীরা তারা তাদের নান্দনিক অংশগ্রহণের মাধ্যমে এই কাজটিকে একটু আলোচিত করেছেন, এবং সেটি নিয়ে কেন আলোচনা হচ্ছে, কেন কাজটি একটু ভিন্ন, সেটি একটু জানতে চাইব। দীপা আপা, আপনার কাছ থেকে শুরুটা করতে চাই। কেমন লাগলো রুমির কাজটি করে? এখানে আমি এখনই সব দর্শকদেরকে বলছি না, একটু ভিন্নভাবেই আমরা দেখেছি যে দীপা খন্দকারকে আমরা যেভাবে দেখি সচরাচর সেটি না, খুব শান্তভাবে একটি চরিত্র গিয়েছে। শেষ পর্যন্ত এটি এসে আমরা দেখলাম এটা কি হইলো। প্রথমে আমি আসলে যেটা বলবো, আমার টিমটার কথা বলি, সেটা হচ্ছে বিকি জাহিদ। বিকি জাহিদের কাজগুলো বরাবরই একটু অন্য রকমের হয় এবং অনেক সাসপেন্স থাকে, অনেক নতুনভাবে গল্পগুলোকে তুলে নিয়ে আসে। অনেক গল্প আমরা অনেক সময় দেখিনি, এরকম টাইপের গল্প নিয়ে ভিকি কাজ করে। সো সেই হিসেবে ভিকির সাথে কাজ করার এক ধরনের ইচ্ছা আর্টিস্ট হিসেবে ছিল। তারপরে যখন এই কাজটা আমার কাছে আসে, করতে বলা হয়, তখন কাজটা চরিত্রটা দেখে ভালো লেগেছে এবং করার একটা চ্যালেঞ্জ ফিল করেছি যে নিজের ভেতরে, যে হ্যাঁ এটা একটা চ্যালেঞ্জিং ক্যারেক্টার, চাইলে এটা আমি করতে পারি। সেকেন্ড পার্ট হচ্ছে যখন কাজটার ভেতর দিয়ে যাচ্ছিলাম, আই এম ইন লাভ উইথ দিস টিম। আমি বলবো যে ভিকি টিমটা এত চমৎকার একটা টিম, এবং প্রথমে হচ্ছে ডিরেক্টর, মানে সবার আগে আমি খুবই পছন্দ করি অনেক কাম টাইপের ডিরেক্টর। মানে ও এত বেশি কাম, ওরা বলতে পারবে যে আমরা আসলে অনেকের সাথে কাজ করি, তো দেখা যায় অনেক সময়ই, বেশিরভাগ সময়ই ডিরেক্টরদেরকে দেখি যে খেপে যায়, ইউনিটের সাথে অনেক রাগারাগি করছে বা চিৎকার চেঁচামেচি করছে। ভিকিকে দেখে আমি রীতিমতো মুগ্ধ যে একটা ছেলে মানে কোনো রকম তার কোনো মানে মানে রাগ কাকে বলে বা কোনো রিয়াকশন নাই, তার কোনো রকমের কোনো রিয়াকশন নাই, কোনো কিছুতে সে খেপেও যাচ্ছে না, সে খুব উচ্ছ্বসিত হয়ে খুব বিশাল কিছু করছে সেরকমও না। মানে আমি জাস্ট মুগ্ধ হয়ে ওকে দেখেছি। এবং ওর পুরো টিমটা মানে ক্যাপ্টেন অফ দ্য শিপ যদি এরকম হয়, টিমটা ভালো হবে মাস্ট। আপনি ভয় পাননি? এই তার কাজের মধ্যে একটা বড় ধরনের সবাই আলোচনা করে যে তার কাজের মধ্যে সবসময় এত বেশি রক্ত থাকে। আমি তো ভিকিকে বলি যে ভিকি তুমি মনে হয় খুব ডেঞ্জারাস মানুষ, কারণ নাহলে তুমি এরকম ভাবো কি করে। এবং সেটা সে এই রুমি ওটিটির এই কাজটি সে একটা মেটাফরিক ওয়েতে নিয়ে গিয়েছে, যেটি একটি স্বপ্নিক বাস্তবতার মধ্যে দিয়ে চলেছে। আমাদের এখানে আরেকজন যে চরিত্র রুমি চরিত্রটি যিনি করেছেন চঞ্চল চৌধুরী, তিনি একটি স্বপ্নিক বাস্তবতার মধ্যে দিয়ে গেছেন এবং বাস্তব জীবন এবং স্বপ্নিক একটা অবস্থা, সেটিকে তিনি এমনভাবে সংযুক্তি স্থাপন করেছেন। আমার যেটিকে ভালো লেগেছে খুব, যে এইটা আসলে অনেক সময় কিন্তু আমাদের সত্যি আমাদের জীবনে কিন্তু হয় অনেক সময়, এবং এটা একটা স্বপ্ন আমরা দেখি, পরবর্তীতে দেখা যায় যে বাস্তবে আমার সাথে ওইরকমই একটা ঘটনা ঘটে যাচ্ছে। এটা হয়, কিন্তু আমার সাথেই অনেকবার হয়েছে এরকম। সো যখন আমি গল্পটা পড়ি, তখন যে কারণে আমি খুব রিলেট করতে পেরেছি যে হ্যাঁ এটা আসলে অবাস্তব কিছু না। আপনার ভয় লাগে না এই বিষয়গুলোতে? আমি একটু ভয় লাগে না ব্যাপারটা ইচ্ছে করেই টানতেছি, কারণ হচ্ছে আমি আজকে ভিকি জাহিদকে পেলে আমি তাকে অনেকগুলো প্রশ্ন করতে পারতাম, যেটা আমি পাচ্ছি না, কিন্তু আমি একটু ইনডিরেক্টলি আপনাদের কাছে জানতে চাওয়া, মানে এই কাজগুলো দর্শকদের মনে একটু ভয় ভীতির ব্যাপার তৈরি করা কিনা? ভয় ভীতির চাইতে আমার কাছে মনে হয় যে এখন অডিয়েন্স অনেক রকমের কাজ পছন্দ করে। আচ্ছা, অনেক রকমের দর্শক, অনেক রকমের গল্প, অনেক রকমের গল্প বলা, এবং এটাও সত্যি যে দর্শক খুঁজে খুঁজে আসলে এখন তাদের পছন্দের গল্পগুলোকে, কারণ যখন একটা প্ল্যাটফর্মে আসে কিংবা হইচইয়ের মতো একটা প্ল্যাটফর্মে আসে, ওখানে অনেক রকমের গল্পই আছে, কিন্তু যার যেটা পছন্দ সে কিন্তু সেই গল্পটা দেখে এবং দেখতে বসে যখন ভালো লাগতে শুরু করে তখন কিন্তু কন্টিনিউ করে। আর আমার যদি ব্যক্তিগত পছন্দের কথা বলি, তাহলে আমার একটু অন্যরকমের গল্পই ভালো লাগে। মানে হয় না যে খুব আশপাশে একদম যেটা সচরাচর দেখা যাচ্ছে বা হচ্ছে, সেটা সেই গল্প যেমন আলাদা ভালো লাগার, কিন্তু এর চাইতে বেশি ভালো লাগে যেটা একটু এক্সট্রাঅর্ডিনারি। আচ্ছা, যে গল্পগুলো বোঝা যাচ্ছে না যে কি হচ্ছে, যে গল্পগুলোর মধ্যে হ্যাঁ এটাও সত্যি যে বাস্তব পরবাস্তবতার একটা অদ্ভুত মিশেল থাকে, সেটাও পছন্দ হয়। তো এই গল্পগুলো টানে আসলে। গল্পটার মধ্যে দিয়ে আপনি যখন গেলেন একটা গোয়েন্দা চরিত্রে অভিনয় করবার জন্য, এবং সেটির মধ্যে এই যে আপা একটা বলছিলেন একটা টিমের কথা, এই টিমের মধ্যে আপনারা সবাই এত বেশি শক্তিমান অভিনেতা, চঞ্চল চৌধুরী, আপনি, দীপা খন্দকার, আরও আছে অনেকেই, যাদের এই এত সবাইকে নিয়ে একসাথে কাজ করতে গিয়ে কোনো ধরনের ব্যত্যয় ঘটে না? মানে হয় না
অনেক শক্তিমান মানুষ একসাথে থাকলে যেটা হয় আর কি। মানে আমি এটা জানি না কেন যেন সবার মানে হয়তো একটু বাইরে থেকে ধারণা যে আমাদের মধ্যকার স্ক্রিনের সময়টাতে ক্ল্যাশ আছে কিংবা কোনো একটা ঝামেলা আছে, কিন্তু উল্টো। আচ্ছা, আমরা যেমন যদি যে শুটিং লোকেশনগুলোতে কাজ করছিলাম, আমরা সবাই অলমোস্ট আসলে একটা রুমের মধ্যেই থাকতাম, এবং যতটুকু মনে পড়ে যে গল্প শেষ হয় না আর কি, গল্প তো শেষ হচ্ছে না, মানে যাকে নিয়ে যাচ্ছে মনে আছে ওরে নিয়ে গেল, ওকে কখন ছাড়বে আসুক। আচ্ছা, আবার হচ্ছে যখন একটা সিনের বিষয়ও থাকে, বরং সবার মধ্যে বোঝাপড়ার জায়গাটা এত বেশি সুন্দর। একদম এক্সাম্পল দিয়ে বলি, দীপার আমার একটা সিন যেখানে দীপা বলছে 1.5 পাতার, কিন্তু আমার যতটুকু মনে পড়ে এটা 4 পাতার একটা সিন ছিল। আচ্ছা, এবং সেখানে সবই হচ্ছে দীপারই সংলাপ, মানে 4 পাতা ডায়লগ, আমি এক নিঃশ্বাসে ওর দিকে তাকিয়ে বলবো আর ও শুধু তাকিয়ে থাকবে। হ্যাঁ, এবং আমার শেষের দিকে শুধু একটা সংলাপ। কিন্তু ওরা এত সুন্দর করে বলা যে ওখানে আসলে উঠে যাবার মতো কিছু নাই। আমার আসলে তখনই ওই সিচুয়েশনে আমি ফিল করছিলাম যে আসলে এটাই ঘটছে। এটাই তো বলবো যে আসলে একজন স্ট্রং পারফর্মারের কাজ। এবং আমি ট্রুলি বিলিভ করি যে যখন পারফর্মার খুব বেশি স্ট্রং হয়, সেখানে কাজ করতে আরও বেশি ভালো লাগে, আনন্দ বেশি লাগে, মানে সময়টা অনেক বেশি আসলে কিন্তু তাই এনজয় করার মতো হয়। আচ্ছা, মানে ব্যাটিংটা করতে ভালো লাগে যখন লারা সচিন তেন্ডুলকার একসাথে ব্যাটিং করে, দেখতেও ভালো লাগে যে, আর সবাই তো পছন্দের। সেটা একটু ফিরতে চাই আপনার কাছে, যেটি হচ্ছে যে এই চরিত্রটি করতে কেমন লাগে? যদি এটাতে আপনাকে একটু মাংস খেতে হয় এরকম কিছু, মানে ভয়ঙ্কর চরিত্র একটু কম দেখেছি, একটু মনে হয় কম ভয়ঙ্কর ছিল। এটাতে আসলে খাওয়ার বিষয়টা ছিল না, খাওয়ার বিষয়টা সুযোগ ছিল চাউমিন। রান্নার বিষয়টা কিন্তু আমরা দর্শকদের খাওয়াবো চাউমিন। হ্যাঁ, চাউমিন অবশ্যই খাওয়াবো। তো আসলে ভয়ের জায়গা যদি বলি না, আমরা মানুষ যে জিনিসটা করতে না পারি, যেটাকে ভয় পাই, সেটাকে স্ক্রিনে দেখতে খুবই মজা পাই এবং খুবই আনন্দ নিয়ে সেটা দেখতে চাই। তো মানুষ যখন দেখে তখন অতটা ভয় পায় না। আচ্ছা, যখন শেষ করে তারপরে তার ভেতরে ভয়টা জন্ম নেয়। কিন্তু আমার একটা প্রশ্ন হচ্ছে, যেটা ভিকি জাহিদ থাকতে পারলে ভালো হইতো, যে আপনাকে কেন তাড়াতাড়ি ছেড়ে দিল, মানে তাড়াতাড়ি মেরে ফেললো কেন এখানে? এটা গল্পটা কেন আপনাকে নিয়ে একটু আগানো গেল না? আপনি থাকলে ভালো লাগতো, জমতো ব্যাপারটা। এটা আমার ক্ষেত্রে কিছু বলা না, এটা ডিরেক্টর ভাবছে, মানে বলাও যায় না যে আবার পরের সিজনে মৃত চরিত্র উঠে আসবে, দেখা গেল চলে আসছে। দীপাপা, এইটা নিয়ে আমি যেটা বলছিলাম যে এই ভিকি জাহিদের সাথে কাজ করার একটা অভিজ্ঞতা হচ্ছে যে তিনি, আপনার শুরুর দিকে আমরা বলছিলাম যে তিনি অনেক কিছু ভাবতে পারেন। এই ভাবনাটা আমাদের প্রাসঙ্গিক এখন যে কাজগুলো রয়েছে তার মধ্যে একটু ভিন্নভাবেই ভাবেন তিনি, একটু সহজ না, একটু কমন না। এই যে ভাবনাটা, সেটা কি আপনার কাজের মধ্যে কোনো ধরনের প্রভাব পড়েছে কিনা? আপনি দীর্ঘদিন ধরে কাজ করছেন, দীর্ঘ সময় ধরে, এইটিকে আপনি আসলে কেমনভাবে মূল্যায়ন করবেন? সেটি কি ইতিবাচক নাকি নেতিবাচক? অবশ্যই ইতিবাচক মূল্যায়ন করব। এই জন্যই ও যে সজল যেভাবে বলছিল যে একটু ডিফারেন্ট কাজ করতে ভালো লাগে, আসলে অনেক কাজ তো করেছি, অনেক 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 25 বছর, মানে পুরো 25 বছর ধরে, এবং ননস্টপ, মানে হচ্ছে এরকম না যে মাসে একটা কাজ করছি বা 2টা কাজ করছি, সেরকম কিন্তু না, এভরি ডে অলমোস্ট কাজ করছি, তার মানে প্রচুর কাজ করেছি, আর বাকি নাই কোনো ক্যারেক্টার। সো এখন হয় কি, মানে একটু ডিফারেন্ট কিছু পেলে তখন সেটার জন্য লোভ হয় যে আচ্ছা এই টাইপের নর্মাল ক্যারেক্টার তো অনেক করা হয়েছে, এখন যদি একটু ডিফারেন্ট ক্যারেক্টার করতে পারি আর কি, সেই লোভটা কাজ করে। এবং আমি একটু অ্যাড করে দিই যে একটা সময় দীপারা কয়েকজন ছিল যারাই কিন্তু আসলেই ইন্ডাস্ট্রি লিড করার জায়গাটাও যদি বলে আসলে তাই ছিল, এবং ওদের হাতেই সব কাজ এবং ওরাই সব করছিল, এবং এটা সত্যি যে কোনো চরিত্র আসলেই বাকি নাই আর। এবং একজন অ্যাক্টরের জন্য এটা আসলে অনেক বড় বিষয় যে যত ডিফারেন্ট চরিত্র তত চ্যালেঞ্জ, তত ডিফিকাল্টিজ হয়, উইন করব না হলে শিখবো। মানে এখন এই যে বললাম যে এই আমার এত বছরের কাজের মধ্যে এই রুমির ক্যারেক্টারটা কিন্তু আমি বলবো একদমই ডিফারেন্ট একটা ক্যারেক্টার। এই ক্যারেক্টারটা আমি আগে কখনোই করিনি, মানে এটা একদমই প্রথম করছি, মানে করলাম এবার আর কি। সো
সো যে কারণে একটা অন্যরকম ভালো লাগা বা অন্যরকম একটা ভালো লাগা এবং চ্যালেঞ্জটা তো আছে এবং হ্যাঁ আমরা একটা আমাদের গল্পের বিষয়ে রুমি যেটি ওটিটির ওয়েব ফিল্ম নিয়ে এবং সেটির পরে আমরা আসলে জানতে চাই সেন্টু আপনাকে দিয়ে আমি শুরুটা করতে চাই যে আর সামনে কি কি কাজ আছে রুমি দেখে তো আমরা অভিভূত হলাম এবং এটা তো আরও মনে হয় আসবে রুমির সিকুয়েল 2 তো আসতেই হবে কারণ আমরা যেখানে শেষ করেছে একটু অতৃপ্ত থেকে গেছে আচ্ছা কি হবে এরপরে আসছে কি এরকম এটা আগে একটু জেনে নেই সেটা আমি এখনো বলতে পারি না তো যে জায়গায় আছে সেই জায়গা থেকে আসার কথা আচ্ছা আসার কথা তাহলে আমরা একটু চিন্তা ভাবনা করলাম যে ঠিক আছে কিন্তু সেখানে তো সেন্টুকে দেখতে পাবো না আমরা না দেখলে আমাকে মিস করবে ভূত হয়ে আসতে পারে আচ্ছা ঠিক আছে এমনিতে এখন আর কি কি কাজ সামনে আছে সামনে যদি বলি বেশ কিছু কাজ অন হিয়ার হয়নি হবে সামনে যেমন সঞ্জয় দার সাথে একটা কাজ করেছিলাম জন মিল্টন ভাইয়ের একটা ওয়েব সিরিজ আছে ম্যাচমেট তারপরে মাসুদ আহমেদের ও মেঘা নামের একটা কাজ আছে ওয়েব ফিল্ম তারপর সীমান্ত সজলের একটা ওয়েব ফিল্ম আছে মেয়ে নামের অনেক কাজ তো হাতে এগুলো সবগুলো রিলিজ হবে তো ওখানে দর্শক আবার অন্য রূপে আমাকে আবার দেখতে পাবেন নায়ক হিসেবে দেখা যাবে হ্যাঁ সেটাও দেখতে পারে আচ্ছা সবাই নায়ক আমি এই মানে চরিত্র বানাই হচ্ছে নায়ক হ্যাঁ চরিত্র যে কোনো চরিত্রই নায়ক আমি একটু ভুল বলেছি আমি খুবই দুঃখিত ব্যাপারটা নিয়ে যে আসলে সব চরিত্রই খুবই গুরুত্বপূর্ণ দীপাপা আপনার কাজ তো অনেক মানে সেই যে বলছিলাম যে 25 বছরের বেশি সময় ধরে দীর্ঘ সময় ধরে শুধু কাজ করেই যাচ্ছেন একটা বিষয় জানতে চাও যে আক্ষেপ লাগে না কোনো বিষয় নিয়ে যে চরিত্রটা করা হয় নাই বা আপনি যেভাবে চলতে চেয়েছিলেন ক্যারিয়ারটা যেখানে আছে এর চেয়ে ভালো জায়গায় থাকতে পারতো না পেছনের বিষয়টা এরকম মনে হয় না তবে সামনে অনেক থার্স্ট আছে যেটা এখন তো নতুন নতুন অনেক ধরনের চরিত্র দেখি এবং নতুন নতুন গল্প যখন দেখি তৈরি হচ্ছে তখন মনে হয় যে এই চরিত্রটা আমি করতে চাই বা এই ধরনের কাজগুলো করতে চাই কিন্তু এমন কখনো মনে হয় না যে পেছনে আমি আরো ভালো কাজ করতে পারতাম বা এর চেয়ে বেটার আর কি করে জানি না না আমি হয়তো সেন্টু ব্যাপারটা রিলেট করতে পারবে না কিন্তু আপনারা দুজন রিলেট করতে পারবেন আমি একটু যদি আরেকটু ব্যাখ্যা করি ধরেন বিটিভির যে জনপ্রিয়তা হ্যাঁ সেটা আপনারা পেয়েছেন দুজনেই পেয়েছেন খুব ভালো এবং প্যাকেজ নাটকের আমি এটাই আসলাম যে তারপরে হচ্ছে প্যাকেজ নাটকের যে আলাদা একটা দর্শকপ্রিয়তা সেটাও আপনারা পেয়েছেন এবং এখনকার সময় হচ্ছে যে ওটিটি প্ল্যাটফর্মে বা আমি যদি বলি বাংলাদেশের নাটকের সুদিনটা সেটাও আপনারা খুব ভালোভাবে লিড করেছেন এখন ওটিটি প্ল্যাটফর্মে খুব বীরদর্পে কাজ করছেন আপনাদের অভিনয়ের মাধ্যমে এই যে দীর্ঘ একটা পরিবর্তনের মধ্যে দিয়ে নিজেকে শানিত করে এগিয়ে নিয়ে যাওয়া সেখানে মনে হয়েছে যে আরেকটু ভালো জায়গায় থাকা যেতে পারতো না আমার কাছে কেন মনে হয় না আমার আসলে কিছুদিন আগেও বলছিলাম এক জায়গায় যে আমি আসলে শিল্পী কম মানুষ বেশি যে কারণে মানে শিল্পী যদি পুরোপুরি আমি শিল্পীই হতাম বা হতে চাইতাম তাহলে আসলে আমার ব্যক্তি জীবনের অনেক কিছুই হয়তো আমাকে বাদ দিতে হতো যেটা আমি কখনোই দিতে চাইনি আমার কাছে মনে হয়েছে যে আমার ব্যক্তি যে জীবনটা সেটাকেও আমি খুব সুন্দরভাবে আমি চেয়েছি যে আমি এমন একটা লাইফ চাই সো সেটার জন্য আমাকে অনেক সময় শিল্পের অনেক পার্ট আমাকে বাদ দিতে হয়েছে লাইক আমি মা হয়েছি তখন আমাকে একটা সময় আমাকে গ্যাপ দিতে হয়েছে বা আমার বাচ্চারা যখন একদম ছোট ছিল তখন আমাকে ঘরে বেশি টাইম দিতে হয়েছে এখনো পর্যন্ত যে আমার ছেলেটা টিনেজ তো আমার কাছে মনে হয় যে ওর সাইকোলজি ওর মেন্টালি ও কেমন আছে বা ওর একটা এক্সাম এই সমস্ত বিষয়গুলো আমাকে মনে হয় যে এখানে আমার টাইমটা দেয়া দরকার সো তখন না আমার টাইমটা ভাগ হয়ে যায় এবং এই যে ভাগ করে আমি দিচ্ছি এতে কিন্তু আমার আফসোস কখনো হয় না যে আমার কাছে মনে হয় যে এটাও আমার জীবনে ততটাই গুরুত্বপূর্ণ আর আমার কাজটা যেমন আমার জন্য গুরুত্বপূর্ণ তার চেয়েও বেশি মনে হয় কোনো কোনো ক্ষেত্রে সো যে কারণে আমার কাছে মনে হয় না কখনো যে মানে আমি কোনো কিছু মিস করেছি বরঞ্চ আমার কাছে মনে হয় আমি অনেক বেশি পেয়েছি শিল্পীরা যেভাবে ভাবে আর কি অনেকাংশে হয়তো আপনার ভাবনাটা অবশ্যই ভিন্ন যে অনেকটা সময় তারা কাজটা নিয়ে এতভাবে আমি শুধুই কাজ করতে চাইনি কখনোই আমি চাইনি যে শুধু আমি কাজ করব একই একটু মিল রয়েছে আপনার কাছে যে আপনি আসলে গ্যাপ দিয়েছেন পরিশ্রমটাই তো করে গেলেন দীর্ঘ সময় এই ইন্ডাস্ট্রিটাকে অনেক সার্ভিস দিলেন আপনারা দীর্ঘ সময় ধরেই দিয়েছেন বা দিচ্ছেন এখনো সেইখানেও কি মনে হচ্ছে সজল ভাই যে আপনি এখন যেভাবে জনপ্রিয় যেভাবে সমাদৃত সবার কাছ থেকে সেটা আরেকটু ভালো জায়গায় থাকতে পারতো এরকম কি মনে হয়েছে
এটা আমি আপনাদের অভিনয়ের দীর্ঘ সময়ের কারণেই বলছি না আসলে ভাবনার জায়গাটা ওরকম না। আচ্ছা, মানে বা এরকম আমার মতো করে কঠিন করে ভাবেন নাই হয়তো আপনারা যে চাওয়া পাওয়ার হিসাব নেই কোনো? না চাওয়া পাওয়ার হিসাবের বিষয় না, এমনি থেকে একটা বিষয় তো অবশ্যই আছে না, যে আমরা যে জায়গায় কাজ করি আমরা অবশ্যই চাই যে সেই জায়গায় যেন হয় না নিজের কাজের মূল্যায়নের জায়গা যেমন তৈরি হোক, তেমনি যেন এমন একটা জায়গা থাকুক যাতে করে, কারণ অনেক কিছুর উপরই তো অনেক কিছু নির্ভর করে। যেমন আজকে ভালো সব আর্টিস্টরাই কি চায়, সব আর্টিস্টরাই চায় যাতে করে তাদের পালনকে ভালো কাজগুলো যুক্ত হোক। তো এখন এই ভালো কাজগুলো যুক্ত হওয়ার জন্য কিন্তু আসলে অনেক রকমের ক্রাইটেরিয়া আছে। হ্যাঁ, তো অনেকে আছে অনেক বেশি কাজ করতে পছন্দ করেন, অনেকে আছে অনেক কম কাজ করতে পছন্দ করেন, আবার অনেকের চিন্তাভাবনার জায়গাটাও আলাদা, যে আমি আসলে এইভাবেই দেখতে চাই নিজেকে, আমি আসলে এর চাইতে অনেক বেশি কিছু করে নিজেকে দেখতে চাই না, অনেক রকমের ভাবনা আছে। তবে আমার কাছে একটা জিনিস বরাবরই মনে হয় যে হয় না যে তকদির তো একটা বিষয় আছে না, যে আমরা আসলে যেভাবে করে যার যতটুকু জন্য প্রাপ্য সে আসলে ততটুকুই পাবে। তো খুব বেশি আসলে দৌড়ঝাঁপ করে কিংবা অনেক কিছু চিন্তা করে আসলে জীবনটাকে অস্থির করার কোনো কারণ নাই। আচ্ছা, এটা একদমই সত্যি। তো আমার কাছে বরাবরই একটা জিনিস মনে হয় যে আল্লাহ আসলে যতটুকু যা প্রাপ্তি তার চেয়ে অনেক বেশি দিয়েছে। কি সহজ করে ভাবেন শিল্পীরা, এমন সহজ করে ভাবে বলেই মনে হয় আপনার আলাদা, এবং সেটার কারণেই আপনাদের ভালো লাগে, দর্শক হৃদয়ে থাকেন। থাকুক এই ব্যাপারটা, থাকুক আপনাদের মধ্যে এই ব্যাপারটা থাকলে আমাদের ভালো লাগে। আমাদের একটি পর্ব থাকে, সেই পর্বটিতে এখন যাচ্ছি, সেটি হচ্ছে যে যাহা বলিব মিথ্যা বলিব, এবং আরেকটি পর্ব হচ্ছে যাহা বলিব সত্য বলিব। সজল ভাই, আপনাকে দিয়ে শুরুটা করতে চাই, যে কোনো একটি বিষয় বেছে নিতে হবে, যাহা বলিব সত্য বলিব নাকি যাহা বলিব মিথ্যা বলিব নেবেন? সত্য বলাটা সহজ, মিথ্যা বলাটা কিন্তু কঠিন না? আচ্ছা, তাহলে সত্য বলিব। আচ্ছা, সত্য, হ্যাঁ, মানে তাহলে মিথ্যাটাকে সত্য বলতে হবে, তাই তো? যেটা সত্য সেটাই সত্য আর কি, সত্যটাই বলবেন, সত্যটা বলবো। হ্যাঁ, আর মিথ্যা বললে তো মিথ্যাটাই বলতে হবে। আচ্ছা, তাহলে সত্যটা বেছে নিচ্ছি। হ্যাঁ, সত্য। তাহলে যাহা বলিব সত্য বলিব। রক্ত, লাল। ভিকি জাহেদ, দুর্দান্ত মেধাবী। শাকিব খান, সুপারস্টার। সাকিব আল হাসান, ভালো ক্রিকেটার। আচ্ছা, এই প্রশ্নটা আমি আরেকবার আপনাকে করেছিলাম, কিন্তু এবারও করতে চাই। লাইফ ইজ বিউটিফুল, ইচ্ছা করে করতে চাই এটা। অবশ্যই সুন্দর, এটা একজনের নিজের উপর নির্ভর করে সে আসলে জীবনটাকে কিভাবে দেখতে চায়। আচ্ছা, টাকা, চরিত্র না সিনেমা? চরিত্র মানে কি? চরিত্রটা যে কোনো কাজে, ওটিটি প্ল্যাটফর্মের মানে কিংবা নাটক হোক, সিনেমা হোক, যে কোনো, আপনাকে অপশন দেওয়া হলো 3টা, আমি আপনাকে টাকা দিব, আপনাকে যে একটা চরিত্র দিব সেটা নেবেন, না আপনাকে একটা সিনেমার অফার দেওয়া হবে সেটা চরিত্র? আচ্ছা, ঠিক আছে, চরিত্র। আপনি নায়ক না অভিনেতা? অভিনেতা হবার চেষ্টা করে যাচ্ছি। আচ্ছা, সবচেয়ে প্রিয় সহ অভিনেতার নাম কি? স্বাচ্ছন্দ্য বোধ করেন যার সাথে? স্বাচ্ছন্দ্য না, অনেক প্রিয় আছে আসলে, একজনের নাম কি করে? ডোন্ট বি ডিপ্লোম্যাটিক প্লিজ। প্রচুর সিরিয়ালে যদি বলি একসঙ্গে বলে ফেলতে হবে। আফজাল হোসেন, হুমায়ুন ফরিদী, আচ্ছা, আসাদুজ্জামান নূর, এই দুজন টপ মোস্ট। জি, আচ্ছা, এমন লিজেন্ডারিদের নাম বললেন, আসলে তাদেরকে নিয়ে আসলে কোনো অন্য প্রশ্ন যাবো সাপ্লিমেন্টারি প্রশ্নতে, সেটার অপশন নেই। আচ্ছা, প্রেমের গল্প শুনতে চাই আপনার। প্রেমের গল্প? প্রেম নিয়ে এক রকমের দর্শন আছে। বলেন। দর্শনটা হচ্ছে যে প্রেমের অর্থ আসলে এক একজন এক একভাবে বিশ্লেষণ করে। আমার কাছে মনে হয় এটা আসলে একটা মায়া, যে মায়াটাতে মানুষ সহজে জড়ায় না, কিন্তু যদি জড়িয়ে যায় সেই মায়া থেকে বেরিয়ে আসাটা খুব কঠিন। প্রেমের ছ্যাঁকা খাওয়ার গল্প সবার জীবনে আছে, আমার জীবনেও আছে। আচ্ছা, এনজয় করেন এটাকে? লাইফের এক্সপিরিয়েন্স একটা, এটা হতেই মিস করেন এরকম কিছু? অলওয়েজ না, সামটাইমস। ওকে, থ্যাংক ইউ। আমি তাহলে মিথ্যা, সজল যেহেতু সত্য নিয়েছে। মিথ্যা বলা কিন্তু কঠিন। ঠিক আছে, কঠিনের এই ভালোবাসিলাম। সাকিব আল হাসান। সাকিব আল হাসান, রাধুনী। হ্যাঁ, রাধুনী। ভিকি জাহেদ। খুব টেম্পার্ড। আচ্ছা, অপু বিশ্বাস। অপু বিশ্বাস কুৎসিত। নিজের সম্পর্কে 3টা বদভ্যাস। 3টা বদভ্যাস?
মিথ্যা। সারাক্ষণ মিথ্যা বলি, নোংরা, আচ্ছা অগোছালো, আচ্ছা খুব ক্যারিয়ারিস্ট। প্রিয় বন্ধুকে যে কথাটি বলতে চান এখনো বলতে পারেননি। আই হেট ইউ। আচ্ছা আ বিউটিফুল মাইন্ড। বিউটিফুল মাইন্ড জি। একদম থাকা উচিত না। আচ্ছা আপনি অগ্নিপুরুষ। হ্যাঁ, আচ্ছা একটা সময় ক্রিকেটার হতে চেয়েছিলেন। সব সময়। আপনি রবীন্দ্রসঙ্গীত পছন্দ করেন। না, একদম না, ক্যামেরা লাইট অ্যাকশন একদম পছন্দ করি না, সব ভুলে যাই দুনিয়ার। আগামী 5 থেকে 10 বছরের পরিকল্পনা জানতে চাই। আগামী 5 থেকে 10 বছর পর পরিকল্পনা, আরো ইয়াং হয়ে যেতে চাই, সুন্দরী হয়ে যেতে চাই, নায়িকা চরিত্রে নাচা গানা করে অভিনয় করতে চাই। আচ্ছা ঢালিউড বা বলিউড থেকে কোনো ধরনের অফার পেলে কি করবেন? দৌড়ে দৌড়ে চলে যাব। আচ্ছা ঢালিউড বা বলিউডের কোন চরিত্রটি আসলে করতে চান, এমন কোন আইকনিক চরিত্র আছে? পার্বতী। আচ্ছা মিথ্যে। আচ্ছা আপনি অভিনেত্রী না হলে কোন পেশা বেছে নিতেন? পাইলট। পাইলট। প্রেমের গল্প? প্রেম সেটা কি চিনিই না। ছ্যাঁকা খাওয়ার গল্প? কোনো ছাকা ফাঁকা নাই। আচ্ছা ধন্যবাদ। সেন্টু যে চরিত্রটি করা হয়নি, বুঝছো এটা সহজ। আচ্ছা যা বলিব সত্য বলিব না যা বলিব মিথ্যা বলিব? যেহেতু মাঝখানে মিথ্যা গেল, আমি আবার সত্যি আসছি। যে চরিত্রটি করা হয়নি। এখনো তো সময় বাকি, অনেক চরিত্র করি নাই। একটা কি বলা যায় যে একটা এরকম চরিত্র করতেই চাই? অ্যাকশন সিনেমায় কাজ করতে চাই। অ্যাকশন সিনেমা। ইন্সপিরেশনাল চরিত্র? ভরপুর নাচে গানে এবং ফাইট। বাহ। পছন্দের নায়ক? সালমান শাহ। এখন পর্যন্ত নিজের সেরা কাজ? বাঙ্গার ভাই। আচ্ছা একটা প্রেমের গল্প শুনতে চাই। প্রেমের গল্প আমি চেয়েছি কিন্তু হয়নি। এটা তো ছ্যাঁকা খাওয়ার গল্প হয়ে গেল। আমার পরের প্রশ্ন ছিল সেটা তো প্রেম। আচ্ছা আচ্ছা প্রেমের মধ্যে। আচ্ছা অভিনয় জগতের বাইরে আপনার প্রিয় বন্ধু? অভিনয় জগতের বাইরে আমার প্রিয় বন্ধু প্রকৃতি এবং আমার মা। প্রকৃতি? আমার মা। প্রকৃতি কি কারো নাম নাকি? না, প্রকৃতি। প্রকৃতি। আচ্ছা আচ্ছা ঠিক দুটোই আছে। হতে পারে। আচ্ছা ওটিটি প্ল্যাটফর্ম? চরকি। চরকি। সামাজিক যোগাযোগ মাধ্যমের রিয়াকশন কেমন ভাবে সামলান? খুবই উপভোগ করি, খুবই উপভোগ করি। আচ্ছা জায়েদ খান? মানুষ। 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 আচ্ছা বুবলি? ভালো অভিনেত্রী। ভালো অভিনেত্রী। দিঘি? অভিনেত্রী। শাহরুখ খান আপনাকে নিয়ে সিনেমা বানাতে চায়? আমার চরিত্র পছন্দ হলে আমি করবো। থ্যাংক ইউ, ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। আমি আবার একটু ফিরতে চাই এবং এইবার আলোচনা করতে চাই আসলে আপনাদের সিনেমার কাজ নিয়ে। সেন্টু আমি আপনাকে দিয়ে শুরুটা করতে চাই এবার। অনেকগুলো সিনেমার কাজও আপনি করছেন ইতিমধ্যে এবং সেটা নিয়ে একটু যদি বলতেন কি কি সিনেমায় অর্থাৎ বড় পর্দায় কাজ করার ব্যাপারটা কেমন, যখন মনে হচ্ছে যে বড় পর্দায় কাজ করছেন আপনি তখন আসলে অনুভূতিটা কেমন লাগছে এবং কি কি কাজ আসছে? আসলে বড় ছোট আমি জিনিসটাকে ওইভাবে আমি দেখি না, আমি শুধু দেখি যে আমার চরিত্রটাকে কিভাবে আমি উপস্থাপন করতে পারবো, আমার চরিত্রটা কিভাবে দর্শক কাছে পৌঁছাবে। হ্যাঁ, ভাববে যে আসলে ও আমার পাশের লোকটা তো দেখতেছি পর্দায়। আচ্ছা, ওইভাবে নিজেকে তৈরি করার চেষ্টা করি। পর্দা কি হলো, ওটিটি হলো, বড় হইলো, ছোট হইলো, এটা কোনো ম্যাটার করে না, কাজটাই হচ্ছে গিয়ে, কাজটাই মেইন ফোকাস। আপনার কাছে ফিরতে চাই। অনেক কাজ বলতে হচ্ছে পায়ের ছাপ, রিভেঞ্জটা আসেনি এখনো, তাই তো? কমপ্লিট হয়ে আছে, এখনো রিলিজ হয়নি। মনোলোকও রিলিজ এখনো হয়নি। আচ্ছা, বাট বিভিন্ন, যেহেতু এটা হচ্ছে একটু ডিফারেন্ট ঘরানার কিছু একটা সিনেমা, বঙ্গবন্ধুর গল্প নিয়ে, ওটা কয়েকটা ফেস্টিভ্যালে গেছে, সিনেমা হলে এখনো আসেনি। মোনা তো বের হয়েছে, অপরাজেয় আজকে স্ক্রিনে দেখা যাবে, আমরা চাইলে দেখতে পারবো। আচ্ছা, আমার যেটি প্রশ্ন হচ্ছে যে এই যে সিনেমায় কাজ করা, এর আগে প্রথম ছিল ভাইজান এলোরে।
রাইট, ভাইজানের। আচ্ছা, কিন্তু আমার যে প্রশ্ন ছিল, এই যে আমি তাকে একই প্রশ্ন করছিলাম, সিনেমায় কাজ করার ব্যাপারটা কি কখনো মাথায় আসে যে আচ্ছা আমি যে কাজটি করছি এটা তো সিনেমার জন্য, তখন কি আলাদা প্রিপারেশন নাকি আপনারা? আসলে ওদের ওই যে আবারও বলছি যে আপনি যেই টপিকটাতে এসেছিলেন যে আমাদের আর ওদের জেনারেশনটা, মিডিয়ার সেক্টরটা একটু ডিফারেন্ট। কেন বলছি কি, আমরা যখন টেলিভিশনে কাজ করেছি তখন টেলিভিশনটি রেজ মিডিয়া টাইপের ছিল, আমরা ওইভাবেই দেখতাম। কারণ আমরা প্রচুর নাটক করেছি যেগুলো তখন চাইলেই আবার দেখা যেত না বা পেতাম না। তো তখন একটা থার্স্ট ছিল যে সিনেমায় কাজ করলে আজীবন থেকে যাবে ওটা, বা আমাদের ছেলে মেয়েরা বড় হয়ে ওটা দেখতে পারবে। এই জন্য না আমাদের ভেতরে ওই থার্স্টটা কাজ করতো যে সিনেমায় আমরা কাজ করতে চাইতাম। তো এখন তো আর সেই হিসাবটা নাই, এখন তো ইউটিউবের কল্যাণে বা ওটিটির কল্যাণে তো থেকেই যাচ্ছে। তারপরেও যেহেতু আমরা ওইভাবে ভেবে বড় হয়েছি, সো আমাদের কাছে একটু স্পেশাল মনে হয় সিনেমায় কাজ করাটাকে, আমার কাছে মনে হয়। তো একটু ডিফারেন্টলি ট্রিট করা হয় আর কি। ভালো। সজল ভাই, আমি একটু জানতে চাই যে আপনাকে অনেক বেশি এখন একটু নেতিবাচক চরিত্রে দেখা যায়, একটু খল চরিত্রে বেশি, ব্যাপারটা কি উপভোগ করেন কিনা, এবং যে সিনেমাগুলো আসছে সেখানে কি এরকম কি উপস্থিতি আপনার? না, বিষয়টা সেটা না আসলে। যেমন গত বছর সাইলেন্স করেছিলাম নেগেটিভ চরিত্র, আবার 1971 করেছিলাম পজিটিভ চরিত্র, জিন করেছিলাম পজিটিভ চরিত্র, পাপ ড্যাডি করেছিলাম একটা মিক্স একটা চরিত্র। তো আসলে মিশেল, তবে হ্যাঁ এটা সত্যি যে যেই চরিত্রগুলোর মধ্যে আসলে একটু আলাদা কিছু করবার আছে সেগুলো টানে বেশি, সেখানে আসলে নেগেটিভ পজিটিভ এটা আসলেই ভাবি না, কাজ করবার জায়গা আছে না, দ্যাটস ইম্পর্টেন্ট। আচ্ছা, দর্শক আপনারা জানেন নিশ্চয়ই আমাদের একটি পর্ব থাকে তোমাকে জানাতে, আমরা আসলে সেটি এই মুহূর্তে জানতে চাই। সেন্টু আগে শুরুটা করতে চাই যে আমাদের হাতে, অর্থাৎ আমাদের সাথে যারা যুক্ত হন সারথীরা, তারা 3 থেকে 5 লাইনের একটি চিঠি লেখেন। সেই চিঠির মাধ্যমে তারা যে কাউকে, পৃথিবীর যে কোনো বস্তুকে, যে কাউকে উদ্দেশ্য করে লিখতে পারেন। কে কি লিখলো আমরা একটু দেখি। সেন্টু। প্রিয় চিঠি, তোমাকে হারিয়ে ফেলেছি। তোমার মধ্য দিয়ে আবার আমি আমার ভালোবাসার কথা মায়ের কাছে পৌঁছাতে চাই। দীপক, আপনারটা শুনতে চাই, তার আগে একটা প্রশ্ন উত্তর একটু জানতে চাই। শেষ কবে এর আগে চিঠি লিখেছিলেন, এবং সেটা কাকে, মনে আছে কি? প্রথমে আসলে 2000 পর্যন্ত বোধহয় চিঠি লেখা হয়েছে কোনো মানুষকে এরকম ভাবে। তারপরে ইমেইল করেছি, সেটাও এক ধরনের চিঠি। হ্যাঁ, কিন্তু কাগজে কলমে 2000 এর পরে। আর তাহলে দীর্ঘ সময় পরে, প্রায় 23-24 বছর পরে আপনি চিঠি লিখলেন। 2 যুগ পরে প্রায়। আমরা শুনতে চাই যে 2 যুগ পরে দীপা খন্দকার কি লিখলো, কাকে লিখলো? আচ্ছা, আমি চিঠি লিখেছি আমার কর্মজীবনকে। আচ্ছা। প্রিয় কর্মজীবন, জীবনের শেষ দিন পর্যন্ত তোমার সাথে রেখো আমায়। তুমি আর আমি হাত ধরাধরি করে বিদায় নিতে চাই এই পৃথিবী থেকে। ভালোবাসি তোমাকে সবসময়। শেষ দিন পর্যন্ত তুমি আর আমি একসাথেই থাকতে চাই। তোমারই সাথী, দীপা খন্দকার। বাবা, খুব বাহ, দারুণ দারুণ দারুণ। ভাইয়া, কাউকে মেনশন করো না। আচ্ছা। সবার জন্য আসলে সব প্রিয় মানুষকে নিয়ে সবাই খুব সুন্দর থাকবো। সময় খুব স্বল্প, জীবনটাই তো অল্প। বাহ, আগামী বইমেলায় কিছু দেখতে চাই। আচ্ছা, আমরা একদম শেষ পর্যায়ে রয়েছি। আমি শেষ কথা শুনতে চাই দর্শকদের উদ্দেশ্যে আপনার কাছ থেকে এক বাক্যে। শুধু বলবো আমাদের কাজ দেখুন, আর আমাদেরকে যেভাবে উৎসাহ দিচ্ছেন সেভাবে ভালোবেসে উৎসাহ দিয়ে যান। আমরা আরো ভালো কাজ করতে চাই। ভালো কাজটা করতে চাই, উৎসাহটা থাকুক। আপা, আমি আমার দর্শকদেরকে বলবো, নিজে ভালো থাকবেন, পাশের মানুষটাকে ভালো রাখবেন, আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে যেন সুন্দরভাবে দেখতে পান, সেরকমভাবে জীবন পার করবেন, এটুকুই চাওয়া। ভাইয়া, ওই একই জিনিসই বলা সবাইকে আসলে। মানে খুব স্বল্প সময়ের জন্য আমাদের জীবন, এই জীবনটা যেন সবাই সুন্দরভাবে অতিবাহিত করতে পারি এবং নিজেকে সুন্দর রাখি, আশপাশ সুন্দর রাখি।
বাহ, কি দারুণ কথা। একটা আমি আমার সারথীদের আসলে একটা কোট দিয়ে শুরুটা করতে চাই, যেটি হচ্ছে যে আয়নার সামনে নিজেকে আসলে যদি সুন্দরভাবে উপস্থাপন করা যায়, নিজের কাজগুলো দেখে যদি ভালো লাগে যে না আমি আসলে ভালোই আছি, এই ভালোটা শুধুমাত্র কিন্তু বিশ্বাস করেন দর্শক আপনার জন্য না, মোটেই না, সেটা আমার জন্য, আশপাশের সবার জন্য এবং দিন শেষে পুরো বাংলাদেশের জন্য। কারণ আপনি তো বাংলাদেশেরই, ফলে নিজের জন্য কাজ করুন, নিজের জন্যই কাজটা করতে থাকুন, নিজের জন্যই আসলে বাঁচুন। আপনি যদি নিজের জন্য বাঁচেন, বাংলাদেশটা কিন্তু আপনার জন্যই বাঁচবে। ভালো থাকবেন, দেখা হবে আমাদের পরবর্তী আয়োজনে।